আসসালামু আলাইকুম ডিয়ার জুনিয়র্স, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি চলে আসছি আমাদের নতুন প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য শেখার নতুন দিগন্ত। এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বাংলা নিয়ে অসাধারণ একটা ক্লাসে। তো তোমরা যে যেখান থেকে জয়েন করছো, শহর কিংবা গ্রাম, যে যেখান থেকে জয়েন করছো না কেন, তোমরা কমেন্ট সেকশন আপুকে একটু জানিয়ে দাও শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে অবভিয়াসলি আপুকে জানিয়ে দাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই আপুকে জানিয়ে দিও। এবং তোমরা যারা আজকের লাইভ ক্লাসটা শেয়ার করবা, তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও, ঠিক আছে? ওকে, আজকে কিন্তু আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা ছোট গল্প নিয়ে আলোচনা করব, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ছোট গল্প অপরিচিতা। সো চলো আমরা বাংলা নিয়ে আমাদের জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করি। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, ইচ অ্যান্ড এভরিওয়ান। তোমরা কমেন্ট সেকশনে একটু আপুকে জানিয়ে দাও যে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও আপুকে কমেন্ট সেকশনে সবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। তোমাদের জন্য আজকে আমি মোস্ট ইম্পর্টেন্ট ছোট গল্প নিয়ে হাজির হয়েছি, বাংলা নিয়ে আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সো তোমরা আমাদের এই নতুন প্ল্যাটফর্ম নেক্সট ইনস্টিটিউট শেখার নতুন দিগন্তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করো। এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করবা, তারা কমেন্ট সেকশনে আপুকে একটু জান লিখে দাও। সবাই একটু আপুকে জান লিখে দাও, এবং কারো কোনো প্রবলেম থাকে সেটাও আপুকে জানিয়ে দাও। ওকে, সিনথিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া ইসলাম, সাউন্ড ক্লিয়ার। আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা জানিয়ে দাও। সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, কেমন আছো তোমরা? তোমরা সবাই ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও, এবং যারা ফ্রেন্ডদেরকে শেয়ার করবে তারা কমেন্ট সেকশনে জান লিখে দাও। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। আজকের বিষয় বাংলা প্রথম পত্র, এবং আমাদের আজকের ছোট গল্প অপরিচিতা। সো অপরিচিতা খুবই ইম্পর্টেন্ট, সেটা অ্যাডমিশন কিংবা এইচএসসি যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সবার আগে আমাদের জানতে হবে লেখক পরিচিতি। লেখক পরিচিতি কে লিখেছেন? লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো রবীন্দ্রনাথ ঠাকুর উনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, যেটা বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তার পিতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে সারদা দেবী, ঠিক আছে? এর আগে একটা প্রিন্স কথাটা আছে, প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী, ঠিক আছে? তাহলে সবাই আপুকে একটু জানিয়ে দাও। রাত্রি বিশ্বাস লিখেছো, হাই আপু, হাই। কৃপা দেব ডান, থ্যাংক ইউ সো মাচ কৃপা। তোমরা সবাই আজকে লাইভ ক্লাস একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডস দেখে মেনশন করো। সবাই একটু ফ্রেন্ডস দেখে একটু মেনশন করে দাও, এবং আমাকে একটু জানিয়ে দাও যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি। ওকে, বিশেষ পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে অনেক পরিচয়, তার মধ্যে কিছু স্পেশাল পরিচয় তো তোমাদের বলতেই হয় না। তো উনি বিশ্বকবি, এবং উনি কবিগুরু, অভিধায় সম্ভাষিত, এবং বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক। সো আমরা অপরিচিত বলে ছোট গল্প, ঠিক আছে? কেউ উপন্যাস ভেবো না কিন্তু। সো এই বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক। ওনার বিখ্যাত একটা কথা আছে, শেষ হয়েও হইল না শেষ। এটাই হচ্ছে ছোট গল্পের মেইন রহস্য, যে শেষ হয়েও শেষ হয় না, ঠিক আছে? ওকে, সো বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের জাতীয় সঙ্গীত যেটা আমরা সবসময় গাই, এই জাতীয় সঙ্গীতটা হচ্ছে 1905 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ কিনা? জ্যোতি আক্তার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো এবং আপুকে জানিয়ে দাও যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত 1905 সালে সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
এবং শান্তিনিকেতন ও বিশ্বভারতীয় প্রতিষ্ঠা তার মহান কীর্তি। এই যে সবাই শান্তিনিকেতনের কথা শুনে থাকো, ইন্ডিয়াতে অবস্থিত শান্তিনিকেতন বিশ্বভারতীয় প্রতিষ্ঠা, এটা হচ্ছে তারই একটা অমর সৃষ্টি। ঠিক আছে, সো তোমরা সবাই আপুকে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। জ্যোতি একটা, রাত্রি বিশ্বাস, সবাইকে বলছি তোমরা সবাই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, এবং যারা আজকে লাইভ ক্লাসে শেয়ার করবা তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। ঠিক আছে, ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। আচ্ছা, শিক্ষা জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তিনি গৃহ শিক্ষকের কাছে মূলত পড়াশোনা করেছেন। তিনি একদম নর্মাল মানে স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি এগুলাতেই মাধ্যমে উনি শিখেছেন। আসলে ওনার পরিবারটা এত সমৃদ্ধ ছিল, ওনার চারপাশে বাতাস, দেয়াল সবকিছু থেকে উনি আসলে শিক্ষা গ্রহণ করেছিলেন। মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ স্বশিক্ষায় সুশিক্ষিত হয়ে যায়, তাই না? আমরা একটা লাইন আমার খুবই পছন্দের, সেটা বই পড়া থেকে নেওয়া, প্রবন্ধের একটা লেখা, যে প্রমোদ চৌধুরীর, যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্বশিক্ষিত মানুষ ছিলেন। স্বশিক্ষিত মানে যে নিজের শিক্ষায় শিক্ষিত। একদম আসলে সব শিক্ষিত মানুষ কিন্তু স্বশিক্ষিত হতে পারে না, বাট স্বশিক্ষিত মানুষই সুশিক্ষিত। ঠিক আছে, ওকে। তাহলে এবার উনি পরবর্তী ব্যারিস্টারি পড়তে বিলেত গেলেন, ও ওখানে হচ্ছে অসম্পূর্ণ রেখে উনি দেশে চলে আসে। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। রিফাত জাহান, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। খায়রুল আলম, থ্যাংক ইউ সো মাচ। আজকে লাইভ ক্লাসটা তোমরা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ওকে, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। আচ্ছা, সাহিত্য সাধনা। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিকারিনী গল্প রচনার মাধ্যমে আসলে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন। মাত্র 16 বছর বয়সে তোমরা কি করো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। তোমাদের 16 বছর বয়সে তোমরা কি করেছো? এসএসসি দিয়েছো। তো উনি 16 বছর পুরো একটা ছোট গল্প লিখে ফেলেছেন, এবং ওনার সাহিত্যের পদচারণা উনি দেখিয়েছেন, এবং অসাধারণ লেখা। এবং জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি 95টি ছোট গল্প লিখেছেন। তো এই জন্যই ওনাকে ছোট গল্পের জনক বলা হয়। তাহলে তো বুঝতে পারছো না যে কেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়। আচ্ছা বলো তো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও তো। সামিরা ইমা, আসসালামু আলাইকুম। আপি, ওয়ালাইকুম আসসালাম। খাদিজা খুশি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আজকে লাইভ ক্লাস একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কার কোনো প্রবলেম থাকলে সেটা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্টে আপুকে জান লিখো। এই গল্পগুলো প্রধানত গল্পগুচ্ছ গ্রন্থে প্রকাশ পেয়েছে। এরপর গল্প স্বল্প লিপিকা গ্রন্থেও সংকলিত হয়েছে বহু গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোট গল্পের নাম কি? মুসলমানির গল্প। গল্পকার, নাট্যকার, অনুবাদ, গান, চিত্রকর্ম থেকে শুরু করে সাহিত্যের সকল শাখায় তার সমানভাবে পদচারণা। একদম যাকে বলা হয় সর্বগুণে গুণান্বিত। ঠিক আছে, সব্যসাচী লেখক। সব্যসাচী মানে কি? যার দুই হাত সমান চলে। উনি আসলে দুই হাত দিয়ে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে, আমাদের বাঙালিদেরকে সমৃদ্ধ করেছে, এবং এশিয়ার মধ্যে প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে 1913 সালে। সেটা আমরা সবাই জানি, আমরা পড়বো। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন 15 বছর বয়স, তখন হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। তাহলে 16 বছর বয়সে তিনি ছোট গল্প লিখেছেন, 15 বছর বয়সে কাব্যগ্রন্থ বের করে ফেলেছেন, বনফুল। আচ্ছা আমাকে একটু বলো তো, বনফুল কার ছদ্মনাম? সাইমা সুলতানা মিম, দুর্গেশ নন্দিনী, থ্যাংক ইউ সো মাচ। অসমাপ্ত গল্প, দুর্গেশ নন্দিনী, ভেরি গুড। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী কার লেখা? রিফাত জাহান, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু।
এন্ড বনফুল কাব্যগ্রন্থটা প্রকাশ পেয়েছে কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে কত বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থটা প্রকাশ পেয়েছে, আর বনফুল কার ছদ্মনাম, দুইটাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও এবং আপুর কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিও। এবং উল্লেখযোগ্য রচনা কাব্যগ্রন্থ হচ্ছে মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা, কথা, কাহিনী, পুনশ্চ, শেষরেখা, গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যের জন্যই তিনি নোবেল পুরস্কার পান, ইংরেজি অনুবাদের জন্য। ঠিক আছে, কাব্যনাট্য হচ্ছে বিসর্জন, চিত্রাঙ্গদা। ওকে, সোনারতরী তো তোমরা পড়েছো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছি ভরি, তাই না? আচ্ছা, আমরা সোনার তরিও পড়বো। এবার দেখো উপন্যাস, উপন্যাসের মধ্যে কি কি আছে? চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। দেখো শেষের কবিতা, এখানে নাম আছে কবিতা, বাট এটা কি বলতো? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে শেষের গল্প রবীন্দ্রনাথের কি ধরনের রচনা? শেষের কবিতা, শেষের কবিতা রবীন্দ্রনাথের কি ধরনের রচনা? সবাই একটু জানিয়ে দাও। শেষে আছেই কবিতা, বাট এটা রচনা কি ধরনের? কবিতা না কি হবে? কমেন্ট একটু জানিয়ে দাও তো। শেষের কবিতা রবীন্দ্রনাথের কি ধরনের রচনা? সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। অসমাপ্ত গল্প, নাইমা সুলতানা মিম, বলাইচাঁদ মুখোপাধ্যায়, থ্যাংক ইউ সো মাচ। রাজিয়া লিখেছে আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কে ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে একটু জান লিখে দাও। ওকে, এবার দেখো নাটক হচ্ছে, নাটকগুলোর মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে ডাকঘর, মুক্তধারা, রক্তকবরী। ঠিক আছে, গল্পগ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ, যেটা 4 খণ্ড উনি লিখেছেন, এবং গল্প স্বল্প লিপিকার শীল। গানের সংকলন হচ্ছে গীতবিতান। ঠিক আছে, তোমরা কমেন্টে আপুকে জানিয়ে দাও একটু। অসমাপ্ত গল্প, রাজিয়া, সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। গানের সংকলন হচ্ছে গীতবিতান, এবং প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিচিত্র প্রবন্ধ, কালান্তর, পঞ্চভূত, সভ্যতার সংকট, এবং উনি অনেক ভ্রমণ কাহিনী লিখেছে। ইউরোপ প্রবাসীর পত্র, রাশিয়ার চিঠি, পারস্যে, এবং জাপান যাত্রী। আচ্ছা, ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ কিন্তু আছে, ঠিক আছে, জীবন স্মৃতি। তাহলে একটু কমেন্টে জানিয়ে দাও শেষের কবিতা রবীন্দ্রনাথের কি ধরনের রচনা, আর ছোট গল্পের জনক বলা হয় কাকে? এবার পুরস্কার আর সম্মাননা। গীতাঞ্জলি, আসলে উনি গীতাঞ্জলি লেখার জন্য পুরস্কার পাননি, গীতাঞ্জলিকে উনি ইংরেজি অনুবাদ করার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। দ্য সংস অফারিংস কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম 1913 সালে নোবেল পুরস্কার পায়। সো এটা আসলে বাঙালি হিসেবে ভীষণ গর্বের, ভীষণ সম্মানের, ভীষণ মর্যাদার। তিনি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পান, এবং ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি এবং পরবর্তীতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রতিবাদী মনস্তাত্ত্বিক ধারণার জন্য তিনি এই নাইট উপাধিটা প্রত্যাখ্যান করেন। তা না হলে আমরা আজকে ওনাকে হয়তো ডাকতাম স্যার, যেমন ডাকি স্যার জগদীশ চন্দ্র বসু, তেমন ওনাকেও ডাকতে হতো স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। বাট উনি আসলে এটাকে প্রত্যাখ্যান করেছিলেন দেখে ওনাকে স্যার ডাকতে হয় না, উনি নাইট উপাধিটা প্রত্যাখ্যান করেছিলেন। আচ্ছা, তাহলে সবাই একটু জানিয়ে দাও যে উনি কত সালে নোবেল পুরস্কার পান। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও যে উনি কত সালে নোবেল পুরস্কার পান। উনি কত সালে নোবেল পুরস্কার পান সবাই একটু আপুকে কমেন্টে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকে সেটা একটু আপুকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে একটু জানাও, এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো। যারা আজকে লাইভে জয়েন করেছো এবং সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো, এবং শেয়ার যারা করছো তারা আপুকে জান লিখে দাও। ঠিক আছে, সবাই আপুকে জান লিখো। সবাই কমেন্ট সেকশনে আপুকে একটু ডান লিখে দাও। আচ্ছা, তাহলে আমাকে বলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এবং কেন পান, এবং বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলা হয় কাকে? সবাই একটু আমাকে জানিয়ে দাও। আমরা পড়ছি অপরিচিতা ছোট গল্পের কবি পরিচিতি।
সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, তাহলে কারো কোনো প্রবলেম থাকলে আপুকে জানাও, এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এবং কেন পান? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, সবাই কমেন্টে আপুকে জানিয়ে দাও এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করেছো। আচ্ছা, মৃত্যু, তিনি 1941 সাল খ্রিস্টাব্দের 7ই আগস্ট, যেটা বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো এখানে আমাদের বাংলা সাহিত্যের মহানায়কের মৃত্যু ঘটে মাত্র 80 বছর বয়সে। ঠিক আছে, কোথায়? সেই একই জায়গায়, কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ঠিক আছে, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা, এবং সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই লাইভ ক্লাসটা একটু শেয়ার করো, কমেন্ট সেকশনে ফ্রেন্ডদেরকে মেনশন করো। মিমস সবাই তোমরা, রনি আক্তার, সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করো। সবাই মেনশন করো। আচ্ছা, এবার দেখো, আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নে যাব। তো তার আগে আমাদেরকে আসলে এই গল্পের প্রধান চরিত্রগুলো জানতে হবে। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে অনুপম এবং কল্যাণী। তো অনুপম যখন 23 বছর বয়স ছিল তখনও বিয়ের জন্য প্রস্তুতি নেয়। ওর বাবা ছিলেন একজন বিখ্যাত আইনজীবী। তো ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা আর মামাই হচ্ছে ওর মানে সব দিক থেকে ওকে প্রোটেক্ট করে, বা ওকে সিদ্ধান্ত নিতে হয় তাদেরকেই। ওর আসলে কোনো নিজের সত্তা বলে কিছু নাই। আর এই পুরো ছোট গল্পটাই রবীন্দ্রনাথ ঠাকুর উত্তম পুরুষের জবানিতে লিখেছে। এবং এখানে অনুপমের ব্যক্তিত্বহীনতাই প্রকাশ পেয়েছে। একজন পুরুষ হিসেবে সে যে কতটা ব্যক্তিত্বহীন, এটাই আসলে এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এবং একই সাথে এই গল্পে আমাদের যে সমাজে প্রচলিত যৌতুক প্রথার বিরুদ্ধে একদম পেরেক ঠুকে দিয়েছে। ঠিক আছে, যৌতুক প্রথার বিরুদ্ধে যেভাবে শম্ভুনাথ বাবু সেই সময় উঠে দাঁড়িয়েছিল তা আমাদের সমাজে আজও আদর্শ হয়ে থাকবে। সেই সময়ে একটা মানুষ তার মেয়ের বিয়ের কথা না ভেবে সে ভেবেছিল আদর্শের কথা। ঠিক আছে, তো এইখানে পুরো গল্পটাই উত্তম পুরুষের জবানিতে লেখা, অর্থাৎ অনুপমের কণ্ঠেই লেখা। এবং অনুপম এখানে দেখেছে যে কিভাবে সে ব্যক্তিত্বহীন থেকে, যদিও পরবর্তীতে সে কল্যাণীর পাশে দাঁড়িয়েছিল দেশ সেবার ব্রতীতে, এবং কল্যাণীর বয়স মাত্র 15 বছর হলেও সেই সময় বয়সটা অনেক বেশি ছিল। বাট বিয়ে যখন চলছিল, বিয়ে সম্পর্কে মামার একটা বিশেষ মত ছিল যে ধনীর কন্যা তার পছন্দ না। তিনি এমন একটা বিয়ে চায় যে টাকা দিতে কসুর করবে না, মানে টাকা দিতে তার কোনো অভিযোগ থাকবে না, কিন্তু সে ধনী হবে না, ধনীর কন্যা পছন্দ নেই। তারপরে যেহেতু বিনু দাদা বা সবাইকে পাঠানো হয়েছিল এবং কল্যাণী দেখতে রূপে গুণে অনন্যা ছিল, তো তাকে দেখে পছন্দ হওয়াটাই খুবই স্বাভাবিক। পছন্দ হয়ে যাওয়ার পরে বিয়ে শাদী ঠিক হয় এবং শম্ভুনাথ বাবু কলকাতায় 3 দিন এসে থাকেন বিয়ের জন্য। এবং বিয়ের দিন এত বেশি আড়ম্বরতা ছিল, জাঁকজমক ভাবে অনুপম তার মামারা বিয়েতে চলে যায়। যাওয়ার পরে এবার যখন স্যাকরা নিয়ে যায় এবং স্যাকরা পরীক্ষা করার পরে দেখে যে কল্যাণীর বাবা যে স্বর্ণগুলা দিয়েছে সেগুলো একদম খাঁটি, এবং অনুপমরা যে সোনা দিয়েছে সেটাতে আরো ভেজাল আছে। তো তখন আসলে অনুপমকে জিজ্ঞেস করেছিল তার মামা, তার শ্বশুর, যে এটা তোমার মামা চাচ্ছে, এখন তুমি কি বলতে চাও? অনুপম আসলে চুপ থেকে নিজের ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছে। তো সেই জন্য আসলে এই সমাজে কুসংস্কার বা কুপ্রথার বিরুদ্ধে শম্ভুনাথ বাবু রুখে দাঁড়িয়ে বলেছিলেন যে
এই ঠাট্টা সম্পর্কটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ঠাট্টা সম্পর্ক মানে বেয়াইদের সম্পর্ক। মামাকে উদ্দেশ্য করে শম্ভুনাথ বাবুর এই বিখ্যাত উক্তি যে ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। ঠিক আছে, তাহলে এখানে উনি চাননি যে এই ব্যক্তিত্বহীন একটা পুরুষের কাছে যৌতুক প্রথার মাধ্যমে বিয়ে দেওয়ার জন্য, তো সেই জন্য বিয়েটা ওখানেই ভেঙে যায়। ওকে, সো তোমরা সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, এবার দেখো, এবং কি গল্প কিন্তু এখানেই শেষ না। ও কিন্তু বিয়েটা ভেঙে যাওয়ার পরে অনুপম মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ে এবং সে কল্যাণীকে প্রতি মুহূর্তে অনুভব করে, শয়নে স্বপ্নে দিনে দুপুরে, বাট তারপরেও তার কিছু করার থাকে না। তো একদিন ওর মাকে নিয়ে যাত্রা পথে ট্রেনে দেখা হয়, তখন আসলে ঘটনাক্রমে আস্তে আস্তে কল্যাণীর পরিচয় পায় এবং কল্যাণীর সবকিছুতে সে পারদর্শী, জ্ঞানে মানে বুদ্ধিতে সবকিছুতে সে একদম সেরাদের সেরা। তো সে দেশ সেবার ব্রত গ্রহণ করে সবশেষে, এবং সে দেশ সেবার মাধ্যমে বাকিটা জীবন কাটাতে চেয়েছিল এবং অনুপম সারাটা জীবন তার পাশেই ছিল। অনুপম শেষে তাকে বিয়ের প্রস্তাব দিয়েও ছিল, বাট সেটা কল্যাণী প্রত্যাখ্যান করে বলেছিল না, মাতৃ আজ্ঞা আছে। এখানে মাতৃ আজ্ঞা মানে দেশকে বোঝানো হয়েছে, দেশের প্রতি দায়বদ্ধতা। ঠিক আছে, এখানে দেশকে বোঝানো হয়েছে। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, এবং সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু শেয়ার করে দিও। কারো কোনো প্রবলেম আছে আজকের এই পর্যন্ত এতটুকুর মধ্যে, কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে আপুকে জানাও, এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখো, তারা কমেন্ট সেকশনে আপুকে একটু ডান লিখে দাও। যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। ওকে, এবার দেখো অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন। মা মরা ছোট মেয়ে লাবণী আজ শ্বশুর বাড়ি যাবে, সুখে থাকবে, এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা জোগাড় করলেন, কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজ বাবা হারুন মিয়ার এক কথা অসম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয় সে দরদাম বা কেনা বেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে। তো এখানে আসলে এখানে যে চরিত্র উদ্দীপকের, এখানে ছেলের চরিত্রটা একটা পুরুষত্বের পরিচয় দিয়েছে, ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে, যেটা অনুপম পারে নাই। ঠিক আছে, তো দেখো, আচ্ছা তাহলে তোমাদের জন্য এই উদ্দীপকটা আবার আমি দিচ্ছি। এখানে তোমরা আমাকে একটু বলো এই গল্পের সাথে অনুপমের মূল পার্থক্যটা কোথায়? এই গল্পের সাথে অনুপমের মূল পার্থক্যটা কোথায়? সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই কমেন্টে আপুকে জানিয়ে দাও যে এখানে অনুপমের সাথে মূল পার্থক্যটা আসলে কোথায়? একজন লিখেছে রাফিউজ্জামান আপু আপনি বাংলাও পড়ান, আপনি তো বায়োলজি পড়াইতেন। আচ্ছা, হ্যাঁ আমি বাংলাও পড়াই, বাংলা নিয়ে কাজ করছি 5 বছর ধরে, সেই সাথে ছিলাম বাংলাবিদের মঞ্চে। তো সেক্ষেত্রে বাংলা নিয়ে তো অন্যরকম ভালো লাগা কাজ করে, তো এটা নিয়ে আচ্ছা রাফিউজ্জামান কিভাবে চিনলা? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা হচ্ছে এই উদ্দীপকটাতে তোমরা একটু সবাই আমাকে জানিয়ে দাও যে এখানে অনুপমের সাথে এর মূল পার্থক্যের জায়গাটা কোথায়। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে যে অনুপমের সাথে এর মূল পার্থক্যটা
কোথায়? অনুপম ছিল ব্যক্তিত্বহীন কাপুরুষ, বাট উদ্দীপকের এ হচ্ছে একদমই ব্যক্তিত্বহীন না, বরং ব্যক্তিত্ব সম্পন্ন একটা সুপুরুষ, যে আসলে যৌতুকের বিরুদ্ধে নিজেই রুখে দাঁড়িয়েছে। এখানে আসলে পাত্রীর বাবাকে রুখে দাঁড়াতে হয়নি, সে নিজেই রুখে দাঁড়িয়েছে। আর কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, দেখো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? তোমরা একটু সবাই এখানে অ্যান্সারটা একটু জানিয়ে দাও তো আমাকে। আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো পড়েছিলাম, ওখানে সবগুলো লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবং কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটা? আমরা কাব্যগ্রন্থের ওই পেজটাতে আবার চলে যাই, কারণ আমাদের কবি পরিচিতি থেকে অনেক কোশ্চেন আসে, অনেক কোশ্চেন আসে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। এই যে দেখো, আমরা কাব্যগ্রন্থ কি পড়েছিলাম? মানসী, সোনার তরী, চিত্রা, কণিকা, বলাকা, কথা, কাহিনী, পুনশ্চ, শেষ রেখা, গীতাঞ্জলি। তাহলে কাব্যগ্রন্থ কোনটা হবে? শেষ রেখা। ঠিক আছে, তাহলে সবাই একটু জানিয়ে দাও রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। সবাই কমেন্টে আপুকে জানিয়ে দাও, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। সবাই কমেন্ট সেকশনে আপুকে জানাও, কারো কোনো প্রবলেম থাকলে সেটা একটু আপুকে জানিয়ে দিও। 1913 সালে। থ্যাংক ইউ সো মাচ সামিরা। কিসের জন্য পান, কোন কাব্যগ্রন্থের জন্য পান সেটা একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তাহলে, যে কোন কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। এবার দেখো গীতাঞ্জলি, অপরিচিতা গল্পে গীতাঞ্জলি কাব্যের জন্য পান 1913 সালে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও কারো কোনো প্রবলেম থাকলে। গীতাঞ্জলি কাব্যের জন্য উনি নোবেল পুরস্কার পান। ওকে, এবার দেখো অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটা? তোমরা সবাই এটা জানো, শীর্ষ মুহূর্ত কোনটা বলো? শম্ভুনাথের কন্যাদানে অসম্মতি, নাকি ট্রেনে কল্যাণীর সাক্ষাৎ, স্যাকরার গহনা যাচাই, নাকি গায়ে হলুদের মুহূর্ত? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তো, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই কমেন্টে আপুকে জানাও এটার অ্যান্সারটা কি হবে। সবাই অ্যান্সারটা জানাও আমাকে একটু কমেন্ট সেকশনে, যেটা অ্যান্সারটা কি হবে। সবাই কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এইটার অ্যান্সার হবে শম্ভুনাথের কন্যাদানে অসম্মতি। এইটাই হচ্ছে এই গল্পের সব থেকে বড় ক্লাইম্যাক্স এবং সব থেকে শীর্ষ মুহূর্ত যাকে বলা হয়। কারণ হচ্ছে একজন বাবা ওই রকম সময়ে সে যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করে সে বরপক্ষকে পাঠিয়ে দিচ্ছে, এটা আসলে অসম্ভব কল্পনীয়। এখনকার মানুষ তো হয়তো এই জিনিসটা পারবে না, যেটা আজ থেকে অনেক বছর আগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় ফুটিয়ে তুলেছিলেন। তাহলে বুঝো ওনারা কতটা দূরদর্শী মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে এত বছর আগে উনি একদম একটা আধুনিক সভ্য সমাজ, একটা আধুনিক সমাজের চিত্রায়ন উনি করে গিয়েছেন ওনার লেখার মাধ্যমে। আসলে লেখকরা তো
লেখকরা সবসময় সমাজের দৃষ্টিভঙ্গি, সমাজের প্রেক্ষাপটের ভিত্তিতেই তো সবকিছু লেখেন। তো কতটা দূরদর্শী হলে মানুষ এত আগে বসে এই জিনিসগুলা লিখে যেতে পারে, এটা আসলে খুবই অকল্পনীয়। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করেছে? আসলে এই যে বিয়েটা ভেঙে যায়, অনুপম ফিরে আসে তার সমস্ত আত্মীয় স্বজন সাঙ্গপাঙ্গ নিয়ে, যাদেরকে নিয়ে যায়, বাট এটা ফিরে আসার পরে সে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা অনুভবে সে সবসময় কল্যাণীকে চিন্তা করতে থাকে, কল্যাণীকে নিয়ে ভাবতে থাকে। ঠিক আছে, তো কল্যাণীকে নিয়ে তার এতটাই চিন্তা ভাবনা ছিল যে সে আসলে প্রতিটা মুহূর্তে কল্যাণী কি রঙের শাড়ি পরে এসেছিল, কখন এসেছিল, একদম রজনীগন্ধা শুভ্র এরকম রজনীগন্ধা ফুলের সাথে সে কল্যাণীকে তুলনা করেছিল। তো যাই হোক, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আর এখন সবকিছু ক্লিয়ার কিনা এটাও একটু কমেন্টে আপুকে জানাও। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা, তাহলে এবার দেখো কোন রঙের শাড়ি পরেছে বলে মনে করছে, তোমরা সবাই একটু বলো। সবাই বলো, ইচ অ্যান্ড এভরিওয়ান, তোমরা হচ্ছে অ্যান্সার দাও আপুকে একটু, এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তাহলে অ্যান্সারটা কি হবে। অপরিচিতা গল্পে যখন অনুপম চলে আসে তার সাঙ্গপাঙ্গ নিয়ে, সে তখন তারপরে প্রতিটা মুহূর্তে কল্যাণীকে ভাবতে থাকে, প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে, এবং সে রজনীগন্ধার সাথে তুলনা করে এবং সে ভাবে যে লাল রঙের শাড়ি পরে চুল খুলে বউ সেজে বসে আছে দুজনের, এরকম মানে সে সবসময় কল্পনায় করতে থাকে অনুপম কল্যাণীকে নিয়ে। ঠিক আছে, তাহলে এটা কি হবে অ্যান্সার, সবাই একটু জানিয়ে দাও কমেন্টে। আচ্ছা, এবার হচ্ছে 6 নাম্বার এমসিকিউ। সবাই একটু দেখো, অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি? আচ্ছা, লোকলজ্জা, পিতৃ আদেশ, অপবাদ নাকি আত্মমর্যাদা? এখনো? আচ্ছা, তো দেখো তোমরা, অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ হচ্ছে আত্মমর্যাদা। এই যে পরবর্তীতে কিন্তু অনুপম তার কাছে গিয়েছিল, তাকে প্রস্তাব দিয়েছিল বিয়ের, কিন্তু সে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে বলেছিল মাতৃ আজ্ঞা আছে। তো তখন অনুপম বলেছিল এখানেও মাতৃ আজ্ঞা আছে নাকি, এখানে মাতৃ বলতে কল্যাণী হচ্ছে দেশকে বুঝিয়েছে, দেশ মাতৃকাকে বুঝিয়েছে। ঠিক আছে, তো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে 6-এর অ্যান্সারটা কি হবে। 6-এর অ্যান্সারটা হবে আত্মমর্যাদা। আত্মমর্যাদার কারণে কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সে আসলে নারী শিক্ষার জন্য নিজেকে সঁপে দিতে চেয়েছিল। ঠিক আছে, এই জন্য সে দেশমাতৃকার জন্য এবং নারী শিক্ষার জন্য সেটা সারা জীবন উৎসর্গ করেছে। তোমরা আজকে ক্লাসটা কে কে শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে জান লিখো। যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে জান লিখো। চাঁদনি ইসলাম, সামিয়া ইমা, চাঁদনি রাজিয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ফ্রেন্ডকে মেনশন করো এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে আত্মমর্যাদা। ওকে, আত্মমর্যাদার কারণেই হচ্ছে অপরিচিতা গল্পে কল্যাণী বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যে সে হচ্ছে বিয়ে করবে না, সে সারা জীবন দেশমাতৃকার জন্য এবং নারী শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছে, স্যাক্রিফাইস করেছে পুরোটা লাইফ। এটা আসলে আত্মমর্যাদা না, আমাকে কিছুটা করতে হবে দেশের জন্য। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে আত্মমর্যাদা। আচ্ছা, এবার দেখো কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন।
আচ্ছা, আসলে অনুপম ব্যক্তিত্বহীন একদিনে হয়নি, সে ছোটবেলা থেকে এরকম ব্যক্তিত্বহীন ছিল। সে পড়াশোনায় ভালো ছিল, পড়াশোনার পাঠও সে চুকিয়ে ফেলেছে, কিন্তু আসলে আহ সে ব্যক্তিত্বহীন ছিল, তার আসলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার যে ক্ষমতা সেটা ছিল না। তো ছোটবেলা থেকেই সে আসলে এই যে পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করতো। শিমুল ফুল গাছের রাস্তায় পড়ে থাকে, কেউ ওটা তুলেও না, সবাই পা দিয়ে ওটাকে পিষে যায়, তাই না? শিমুল ফুল কারণ কারোর কোনো কাজেই লাগে না, তাই না? বাট অন্যান্য ফুল কিন্তু মানুষ খুব যত্ন করে, ভালোবেসে কিনে গুছিয়ে সংরক্ষণ করে প্রিয়জনকে উপহার দেয়। বাট কেউ কি কাউকে শিমুল ফুল দেয়? শিমুল ফুল কেউ কাউকে দেয় না। তো এই জন্য শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করেছে। মাকাল ফল মানে যে ফল কোনো কাজে লাগে না। ঠিক আছে, তাহলে 7 এর অ্যান্সারটা কি হবে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও 7 এর অ্যান্সারটা কি হবে। 7 এর অ্যান্সারটা কি হবে একটু কমেন্টে আপুকে জানাও, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও আপুকে জানিয়ে দাও। যে এবং তোমরা সবাই একটু রিয়াক্ট কমেন্ট করো, আপুকে তোমরা কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? 7 এর অ্যান্সারটা কি হবে সেটা একটু জানিয়ে দাও। আসলে আমাদের কিছুক্ষণ আগে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে ক্লাসটাতে। তো তোমরা সবাই আবার ফ্রেন্ডদেরকে মেনশন করো, যারা আগে ক্লাসে ছিলে তারা আবার জয়েন্ট হও, এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো। সাদিয়া আফরিন, সামিরা, ইমা, তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো। আনিকা, জান্নাত, পূর্ণিমা, সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? এবং শেয়ার করে কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। ওকে, সবাই আপুকে জান লিখো। আচ্ছা, তাহলে এখানে কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে? এটা অ্যান্সার হবে গ, পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করেছে, ঠিক আছে? আচ্ছা, এবং আরো অনেক অনেক বিশেষণ ওকে দেওয়া যায়, যে হচ্ছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, মানে যে সারাক্ষণ কোলেই থাকে। অন্নপূর্ণার কোলে সবসময় গজানন বসেই থাকতো, তোর আর কোনো কাজ ছিল না। ঠিক অনুপমেরও তাই, কোনো কাজ নাই, উমেদারি নাই, পড়াশোনা নাই, সারাক্ষণ শুধু বসেই থাকা আর মা মামাদের কথা শোনা, কোনো ব্যক্তিত্বও নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও এটা। আনিকা, মিম আহমেদ, হাবিবুল বাসার, তোমরা সবাই একটু কমেন্ট আপুকে জানিয়ে দাও, এবং কোনো প্রবলেম হলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা, তাইলে এবার উনি আমাকে বলো তো, শিমুল ফুল আর মাকাল ফলের সহিত তুলনা করতেন কেন? সবাই একটু আপুকে জানিয়ে দাও কেন তুলনা করতেন। কারণ ও অকর্মণ্য ছিল, ওর ব্যক্তিত্ব ছিল না, ও কোনো কাজে লাগতো না, সেই জন্য। ওকে, এবার দেখো অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালাতি। আসলে অনুপমের বাবা খুবই পরিশ্রমী একজন মানুষ ছিল। অনুপম যে বড়লোক ছিল অনুপমরা, এটা আসলে সম্পূর্ণ তার বাবার জন্য। তার বাবা অনেক পরিশ্রমী ছিল। ওখানে কবি লিখিয়েছেন যে মৃত্যু যেন তার শেষ ফুটছল, মানে মৃত্যু হয়েছে সে একটু অবসর পেয়েছে, তার আগে সে কোনো অবসর পায়নি। মানে এতটাই সে দুনিয়ামুখ মানুষ ছিল যে শুধু টাকার পিছনেই ছুটেছে, ঠিক আছে? আর এর জন্যই আর কি অনুপমরা একটু বড়লোক ছিল, তাহলে ওকালাতি করতো। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আপুকে, সবাই কমেন্টে জানাও অ্যান্সারটা কি হবে। সামিউল বাসার, আনিকা, জান্নাত, এবং আমাকে বলো আনিকা, জান্নাতের কমেন্টটা বুঝতে পারিনি, তুমি আবার লিখো। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালতি করে জীবিকা নির্বাহ করতেন। ওকে, আচ্ছা, দেখো অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিলেন? শম্ভুনাথ সেন পেশা একজন ডাক্তার ছিলেন, অর্থাৎ চিকিৎসায় ছিল তার পেশা।
এই জন্য আসলে তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, তার জন্য সেই সময় তিনি মেয়ের এই যৌতুক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, না আমরা যৌতুক দিব না, মেয়ের বিয়ে না হোক সমস্যা নেই, বাট আমরা যৌতুক দিব না। যৌতুক কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। ঠিক আছে, এর মধ্যে ছেলে কে কে আছো? সৌরভ চন্দ্র লিখেছো আদাব আপু, কেমন আছেন? আমি ভালো আছি। সৌরভ চন্দ্র তুমি কেমন আছো? তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও এবং কমেন্টে জানিয়ে দিও কারো কোনো প্রবলেম থাকলে। সবাই আজকে লাইভ ক্লাস একটু শেয়ার করে দিও, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, দেখো, অপরিচিতা গল্পে অনুপমের কাছে চিরকাল বড় সত্য কি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন না, যে অপরিচিতা গল্পে অনুপমের কাছে চিরকাল বড় সত্য কি? বড় সত্য হচ্ছে কি? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তো আপুকে। চাঁদনি ইসলাম সৌরভ লিখেছো ভালো আছি আপু। তানজিলা, তানজু, সবাই লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিয়ে দাও। সৌরভ চন্দ্র, রিমঝিম, সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও প্লিজ। সবাই লাইভটা শেয়ার করো। আচ্ছা, এন্ড যারা যারা শেয়ার করবো তারা কমেন্ট সেকশনে আপুকে ডান লিখে দাও। সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে কমেন্টে আপুকে ডান লিখো। হাবিবুল বাসার ক্লাসটা সবাই শেয়ার করে দাও। সেটা হচ্ছে গলার স্বর বা কণ্ঠ, এইটাই হচ্ছে তার কাছে সবসময় বড় সত্য ছিল, কারণ সে কিন্তু কল্যাণীকে দেখে নাই, কিছুই করে নাই, স্পর্শ করে নাই, দেখে নাই, কিছুই করে নাই, বাট ওই যে একটা স্বর কণ্ঠ, এটাই তাকে আসলে আন্দোলিত করছে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে। ঠিক আছে, তাইলে এইটা সব থেকে বড় সত্য কি? তোমরা যা নিজের চোখে দেখো বা নিজের কানে শুনো সেটাই তো জীবনের সব থেকে বড় সত্য হয় না? তো অনুপম তো কল্যাণীকে দেখেও নাই, কিচ্ছু করে নাই, তাইলে ওর কাছে বড় সত্য ওই যে স্বর কণ্ঠ, যে জায়গা আছে, এরকম আর কি। ঠিক আছে, জায়গা আছে কখন বলেছিল? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তো, জায়গা আছে কখন বলেছিল? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও কি হবে অ্যান্সার। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। সবাই যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো। ঠিক আছে, আচ্ছা, সবাই একটু আপুকে ডান লিখে দিও কমেন্ট সেকশনে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তুমি এইখানেই ওয়েবসাইটটা যদি ভিজিট করো, ওয়েবসাইট ভিজিট করলে তুমি আমাদের প্রয়োজনীয় সব কোর্স দেখতে পারবে, ইনস্ট্রাক্টরদের দেখতে পারবে, তোমাদের যাবতীয়। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্যই আমাদের আলাদা আলাদা কোর্স আছে, এসএসসি এইচএসসি থেকে শুরু করে একাডেমিক প্লাস অ্যাডমিশন, আমরা এখানে সবকিছুই পড়ানো হচ্ছে। সো তোমরা সবাই গুগল বা ক্রোমে যেখানেই যে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে এসো, তোমাদের সবার আমন্ত্রণ রইলো। এখানে সবকিছু খুব অর্গানাইজলি সাজানো আছে, তোমরা একবার ঢুকলেই ভিজিট করলেই বুঝতে পারবা। এবং কে কে আজকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবা তারাও কমেন্টে আপুকে জানিয়ে দাও এবং সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আচ্ছা, এখন দেখো আমাদের কি কি কোর্স সমূহ আছে। আমাদের বললামই তো একটু আগে যে আমরা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটা নিয়েই কাজ করব। সো আমাদের সবগুলোতে আলাদা আলাদা সেগমেন্ট আছে, তোমরা ওয়েবসাইট ভিজিট করলে খুব সুন্দরভাবে জানতে পারবে। সো তোমরা সবাই নেক্সট ইনস্টিটিউটের ওয়েবসাইটটা ভিজিট করো। ঠিক আছে,
আর হচ্ছে এখানে আমাদের ইনস্ট্রাক্টর টিম আছে, সো তোমরা ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবা, এবং এখানে স্টুডেন্ট লগইন পেজ। ওকে, সো তোমরা নিজেদের ইউজার নেম বা ইমেইল অ্যাড্রেস দিয়ে নতুন একটা পাসওয়ার্ড সেট করবে, করে এখানে সাইন ইন করতে পারবে। বাট তার আগে তোমাদের অ্যাকাউন্টটা আগে খুলতে হবে। এই যে don't have an account, register now. সো আগে রেজিস্ট্রেশনটা করে দেন তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবে। এটা তোমাদের জন্য আমাদের এত এত আয়োজন, আমাদের ওয়েবসাইট আছে এবং তোমরা প্লে স্টোরে গেলে আমাদের অ্যাপসটাও ডাউনলোড করে নিতে পারবে, পেজটাও ফলো দিয়ে রেখো। এবং যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দিও। ওকে, আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে আমাদের মেইনলি মূল থিম, যে নেক্সট জেন শেখার নতুন দিগন্ত। এবং আমাদের ওয়েবসাইটটা তোমরা আবারও দেখে রাখো, www.nginstitute.com। ওকে, এবং আমাদের প্লে স্টোরে কিন্তু অ্যাপসও আছে, সেটা হচ্ছে নেক্সট জেন, তোমরা আমাদের পেজেই পাবা। তো তোমরা সবাই আমাদের অ্যাপটাও ইনস্টল দিয়ে রেখো এবং আমাদের পেজটাও ফলো দিয়ে রেখো। আর সবাই আমাদের ওয়েবসাইটটা সবাই ফলো করবে, এবং তোমরা সবাই একটু জানিয়ে দাও আজকের ক্লাসে কার কি প্রবলেম আছে। সো এখন আমি তোমাদের প্রবলেম সলভ করব, এবং সেই সাথে তোমাদের সবাইকে বলবো যে যে এত বছর আগে রবীন্দ্রনাথ যে সমাজের স্বপ্ন দেখেছিলেন, যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে উনি ওনার লেখনীতে প্রকাশ করে তুলেছিলেন, আমরা আসলে সেরকম একটা সমাজ চাই, তাই না? তো তোমরা সবাই আজকের লাইভ ক্লাসটা তো তোমরা দেখেছো, কে কে শেয়ার করেছো আমাকে একটু জানিয়ে দাও। আমাকে একটু জানিয়ে দাও যে এখানে আচ্ছা আমাকে একটু বলো তোমরা, অনুপমের বয়স কত ছিল? গল্প লেখার সময় অনুপমের বয়স কত ছিল? এগুলা যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনুপমের বয়স কত ছিল? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওর দুইটা বয়স ছিল, একটা হচ্ছে গল্প লেখার সময় বয়স ছিল, আর একটা বয়স ছিল হচ্ছে যখন বিয়ে থেকে বিতাড়িত হয়েছিল তখন একটা বয়স ছিল, ঠিক আছে? আর হচ্ছে কল্যাণীর বয়স কত ছিল, এটা একটু আমাকে জানিয়ে দাও। এই যে এই ছোট গল্পের প্রধান চরিত্র যারা, এদের সম্পর্কে বিস্তারিত জানতে পারলেই তোমার আসলে পরীক্ষা অনেক ভালো করা সম্ভব। এবং কল্যাণীর বাবা পেশায় কি ছিলেন? কল্যাণীর বাবা পেশায় কি ছিলেন? ওনার নামটা বলবা আর পেশাটা বলবা, নাম ও পেশা। ওকে, আচ্ছা এই পুরা ইসে ছোট গল্পে একটা নদীর কথা উল্লেখ আছে, কোন নদীর কথা উল্লেখ আছে? ছোট গল্পে কোন নদীর কথা উল্লেখ আছে? সবাই একটু আমার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও তো। সবাই একটু আমাকে, আচ্ছা তো সবাই একটু অ্যান্সার দিয়ে যাও, কোন নদীর কথা উল্লেখ আছে? ফল্গু। ওকে, এবং সবাই একটু জানিয়ে দাও যে অনুপমের বাবা পেশায় কি ছিলেন? সবাই একটু জানিয়ে দাও অনুপমের বাবা পেশায় কি ছিলেন। এবং এই গল্পটা কোন পুরুষে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। ওকে, সো সবাই একটু কমেন্ট। আর তানজিলা, রনি, মিম, তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করো। সাদিয়া, ফ্রিন, আচ্ছা যারা আজকে লাইভ ক্লাসে আসো তারা লাইভ ক্লাসটা অবশ্যই একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে এবং শেয়ার করে দাও। ওকে, তাইলে আমার কিছু কোশ্চেনের অ্যান্সার তো দিয়ে দাও তোমরা। অনুপমের বাবা পেশায় কি ছিলেন, পেশাটা বলবা। ওকে, এবং এইখানে আরেকটা, আসর জমাতে সরস কে ছিলেন?
আসর জমাতে সরস কে ছিলেন? হরিশ। হরিশ কে? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। এগুলাই হচ্ছে প্রধান চরিত্র। আর বিনু দাদা, তার কথা অনেক আর্ট ছিল। বিনু দাদা, বিনু দাদা হচ্ছে সম্পর্কে কি ছিল? বিনু দাদা সম্পর্কে কি ছিল? পিসতুত ভাই, পিসির ছেলে। পিসতুত ভাই। ওকে, পিসতুত ভাই বা পিসির ছেলে। কার কোন প্রবলেম আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সামিরা, ইমা, সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। কার কোনো প্রবলেম থাকলে সেটাও একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। তাহলে বিনু দাদা কে ছিলেন? বিনু দাদা ছিল পিসতুত ভাই, অনুপমের পিসতুত ভাই ছিল। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। জানিয়ে দাও একটু কমেন্ট সেকশনে আপুকে। সামিরা, ইমা, এগুলো আমাকে একটু জানিয়ে দাও। সাদিয়া আফরিন, রাজিয়া, থ্যাংক ইউ সো মাচ। সামিরা, ইমা, আচ্ছা এবার দেখো আমাদের কল্যাণী কিছু মেয়েদেরকে নিয়ে ট্রেনে যাচ্ছিল। ওই মেয়েদের সাথে ওরা কি খাচ্ছিল এটা একটু সবাই আমাকে জানিয়ে দাও। চানামুট মেয়েদের সাথে কি খাচ্ছিল? চানামুট। তোমরা কি চানামুট? হ্যাঁ, চানামুট খাচ্ছিল। ওকে, এই এই জায়গাগুলো হচ্ছে প্রিভিয়াস এর বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আমি একবার এখানে সলভ করে দিলাম শেষের গুলা। ঠিক আছে, আচ্ছা চানামুট খাচ্ছিল। এবার প্রথমেই কল্যাণী কি বলেছিল? ট্রেনে উকি দিয়ে বলেছিল জায়গা আছে। তো জায়গা আছে কথাটা কার? জায়গা আছে হচ্ছে কল্যাণীর। তো এটা শুনেই অনুপমের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, জায়গা আছে। ওকে, তাইলে একটু সবাই একটু জানিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। সামিরা, ইমা, সাদিয়া আফরিন আজকের ক্লাসটা শেয়ার করে দাও এবং আমাকে জানিয়ে দাও যে কি বলছিল অনুপম, কল্যাণী প্রথমে জায়গা আছে। ওকে, এবং তারা একসাথে কিসের শপথ নিয়েছিল? দেশ রক্ষায়, নারী শিক্ষার, নারী শিক্ষার প্রসারে কাজ করার শপথ নিয়েছিল। নারী শিক্ষার প্রসারে, যেটাকে হচ্ছে দেশপ্রেম বলা যায়। ঠিক আছে, এবং এই পুরা ছোট গল্পটা রবীন্দ্রনাথ কোন পুরুষে লিখেছেন? উত্তম পুরুষের জবানিতে লিখেছে। উত্তম পুরুষ মানে কি পুরুষ? এটা হচ্ছে যে নিজেই তার গল্প বলছে সবাইকে। এখানে অনুপম নিজেই বলছে যে আমি শিমুল ফুল, আমি মাকাল ফল, আমি গজানন, অন্নপূর্ণা কোলে গজাননের ছোট ভাইটি, এরকম সে নিজেই নিজের বর্ণনা দিচ্ছে। তো এটা হচ্ছে উত্তম পুরুষে লেখা হয়েছে, যেখানে অনুপম নিজেই তার ব্যক্তিত্বহীনতা, কাপুরুষতা নিজেই প্রকাশ করেছে। উত্তম পুরুষের জবানিতে লেখা। ঠিক আছে, রিমঝিম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রিমঝিম, তুমি কোথায় আছো, কেমন আছো?
জানিও কি অবস্থা, তোমার দিনকাল কেমন যাচ্ছে। আহ অনেকক্ষণ পরে পরিচিত একজনকে পেয়ে গেলাম আমি। আচ্ছা, আমার স্টুডেন্ট রিমঝিম, কি অবস্থা? আচ্ছা, তাইলে ছোট গল্পটা কার জবানিতে লেখা? উত্তম পুরুষের জবানিতে লেখা। ওকে, সো তোমরা সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আমি রিমঝিম অনেক ভালো আছি, তুমি কেমন আছো জানিও আমাকে। ওকে, সো আর কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কার কি প্রবলেম আছে সবাই একটু কমেন্টে জানাও আমাকে। কার কি প্রবলেম আছে একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই একটু জানিয়ে দাও কার কি প্রবলেম আছে। তাহলে ছোট গল্পটা কোন পুরুষে লেখা? উত্তম পুরুষে, যে নিজেই নিজের গল্প বলেছে সেটাই হচ্ছে উত্তম পুরুষ। ঠিক আছে, আচ্ছা, তাইলে এবার এইটার অ্যান্সারটা কি হবে সবাই বলো। সবাই তোমরা বয়সটা আবার বলো। আর এখানে অনুপম কল্যাণীকে একটা ফুলের সাথে তুলনা করে, সেই ফুলের নামটা কেউ বলতে পারবা? কোন ফুলের সাথে তুলনা করেছে অনুপম কল্যাণীকে? রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল কার কার প্রিয়? রজনীগন্ধা ফুল কার কার প্রিয়? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও রজনীগন্ধা ফুল কার কার প্রিয়। রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করেছে। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু লিখো কোন ফুলের সাথে তুলনা করেছে? রজনীগন্ধা। আর বিনু দাদার কথা কেমন? কথা হচ্ছে আর্ট, বুঝছো? মানে কথা হচ্ছে আর্ট, মানে সে যেটা অনেক ভালো, যেটাকে খুব ভালো মানুষ বলে, সেটাকে বলে চলনসই। চলনসই মানে হ্যাঁ যাই আর কি, ওরকম, মানে আমাদের সমাজের টিপিক্যাল মানুষজনের মতো আর কি। মানে ভালোকে খুব সহজে ভালো বলতে পারে না, ওরকম একটা মানুষজন। তো সেও হচ্ছে ভালো বলছে যে হ্যাঁ চলনসই। তার মানে বুঝতেছো যে এইটা হচ্ছে সে চলনসই বলছে, তো তার মানে সে অবশ্যই ভালো। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও, কারো কোনো প্রবলেম থাকলে জানাও। জনি দেখছো লাইভটা? কি অবস্থা জনি, কেমন আছো? ফ্রেন্ডকে মেনশন করে দাও, আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও। এবং যারা যারা আজকে লাইভে আছো সবাই আমাকে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। আর যারা যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো তারা তো অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দিও। সবাই আপুকে জান লিখো। আচ্ছা, তাহলে বলো কার সাথে তুলনা করেছিল, কোন ফুলের সাথে? রজনীগন্ধা। ওকে, এখানে তোমার প্রিভিয়াস ইয়ারে যত বোর্ড কোশ্চেন বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আছে সবগুলা বলার চেষ্টা করেছি। এরপরেও তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও যে কোন জিনিসটা বুঝোনি। ওকে, আমি আবার রিপিট করব, আজকে ক্লাসে কোন জিনিসটা বুঝো নাই তোমরা একটু জানিয়ে দিও আমাকে কমেন্ট সেকশনে। এবং এখানে যে জায়গাগুলো থেকে খ আসে সেরকম কিছু জায়গা আমি টাচ করব। যেমন আসে হচ্ছে শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করেছেন কেন, তারপরে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলতে কি বোঝানো হয়েছে, তারপরে বিয়ের সাথে প্রজাপতির বা পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। মানে হিন্দুরা এটা মনে করে যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ না থাকলে বিয়েটা নিশ্চিন্তে হয়ে যাবে, বাট সেটাও কিন্তু হয়নি। তার মানে বুঝতে হবে এটা একটা কুসংস্কার ছিল, তাই না? আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও যে প্রজাস্বরের
প্রজাপতির সাথে পঞ্চস্বরে বিরোধ না থাকলে কি হয়? আচ্ছা, তাহলে সবাই আজকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। এবং যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখো। ওকে, যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করছো তারা কমেন্টে আপুকে জান লিখো। আচ্ছা, এবং এইখানে তোমার আরো খ আছে, মাতৃজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে। সাদিয়া আফরিন লিখেছো অ্যাডমিশনের জন্য কোন বই পড়লে ভালো হবে আপু, বললে অনেক উপকৃত হতাম। সাদিয়া আফরিন, অ্যাডমিশনের জন্য বাংলার তুমি আমাদের কোচিং থেকেই যে বই তোমাদেরকে প্রোভাইড করা হবে এইটাই সব দিক থেকে সেরা। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা সবকিছুই খুব সুন্দরভাবে সাজানো আছে, গোছানো আছে, তোমরা এখানেই সবটা পেয়ে যাবে। সো আমাদের বইটাই কালেক্ট করে নিও, ইনশাআল্লাহ হচ্ছে একের ভিতর সব একবারই তোমরা সবটা পেয়ে যাবে, ঠিক আছে? আসলে অনেকগুলা বই তো বাজারে আছে, বাট তোমাদের আসলে সেরাটা খুঁজে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের আর আজকে আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও, তা না হলে তোমাদের সাথে আজকে আমার এই পর্যন্তই। সো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভ কামনা। তোমরা সবাই বাংলাকে ভালোবেসো, বাংলার সাথে থাকো, সেই সাথে থেকো আমাদের প্ল্যাটফর্মের সাথে। সবার জন্য অনেক অনেক শুভ কামনা, ভালোবাসা। সবশেষে একটা কথাই, স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাওয়া প্রচেষ্টা। সো সাহস রেখো, পড়তে থেকো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে, স্বপ্ন জয়ের পথে একসাথে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।